জামাতকে ভোটে জেতাতে শেষ মুহূর্তের তোড়জোড় হিসেবে আইএসআই এবং পাকিস্তান এম্বাসির রীতিমতো ঘুম হারাম, দিন রাত দৌড়ায় চলতেছেন বিভিন্ন জায়গায়। গতকালকে ঠিক তেমনই ঘটনা ঘটেছে ক্যান্টনমেন্টে। আইএসআই এর বড় বড় অফিসাররা ক্যান্টনমেন্টে এসেছেন সেনা সদস্যদের কনভিন্স করার জন্য, যাতে খুব সহজ করে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা যায়। এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওই সমস্ত কর্মকর্তারা আইএসআই এর ওই সমস্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ওই কর্মকর্তাদের মধ্যে একজনের নাম ছিল মিস্টার ওয়াসিম, আরেকজনের নাম হচ্ছে মিস্টার জুবাইর, এবং তৃতীয় একজন ব্যক্তি ছিল যার নাম মিস্টার আথার। এই আথার, জুবাইর এবং ওয়াসিমের মধ্যস্থতায় জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা করা হচ্ছে আর্মিকে কনভিন্স করে। একই সাথে মাঠে ইলিগাল ফান্ডিং ছড়ানো হচ্ছে, অর্থাৎ কালো টাকা ছড়ানো হচ্ছে যাতে সবাই ভোটটা জামাতেই দেয়। মাঠে কালো টাকা ছড়ানোর জন্য ঠাকুরগাঁর এক জামাত নেতা এয়ারপোর্টে ধরাও খাইছে এবং নিউজে সেটা চলেও আসছে। যাকগে, সেটা ভিন্ন কথা। আমলাতান্ত্রিক পর্যায়ে কি হচ্ছে? আমলাতান্ত্রিক পর্যায়ে কনভিন্স করে ফলাফল জামাতের পক্ষে নিয়ে আসার জন্য আইএসআই এর যে সূক্ষ্ম কৌশল, সেখান থেকে বাদ যায় নাই ইলেকশন কমিশনও। গত 5ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা আইএসআই এর পক্ষ থেকে দেখা করেছেন ইলেকশন কমিশনারের সঙ্গে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে অতি গোপনীয়তায় এই বৈঠকটা হয়, এবং ওই বৈঠকে পাকিস্তান হাই কমিশনের গাড়ি সামনের দরজা দিয়ে নয়, পেছনের দরজা দিয়ে এনে পার্কিং করানো হয়, এবং খুব গোপনে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে পাকিস্তান হাই কমিশনের ওই সমস্ত কর্মকর্তা বিদায় নেন। তার মানে বুঝতে পারছেন ভেতরে ভেতরে কি ধরনের গেম চলতেছে। পুরো 64 জেলার মধ্যে 58টা জেলায় জামাতের এসপি বসানো। রেজাল্ট ম্যানিপুলেট করতে বেশি সময় লাগবে না জামাতের, এবং এটার পেছনে আইএসআই এর সরাসরি ইন্ধন রয়েছে, তৎপরতা রয়েছে, আর ফান্ডিং আসতেছে পশ্চিমা থেকে। আর পশ্চিমারা এই ফান্ডিংটা এই কারণে করতেছে কারণ একটা মোটা অঙ্কের বোয়িং বিমান কেনার চুক্তি বাংলাদেশের সাথে যেন ইউনূস সরকার স্বাক্ষর করে, এবং এইটাতে জামাত যেন সামাজিকভাবে প্রেসার দেয় এবং আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় যেন কোনো জটিলতা না সৃষ্টি হয়। এই জন্য জামাত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে যাতে ভবিষ্যতে তারা ক্ষমতায় আসতে পারে। এবং রাষ্ট্রীয় গ্যারান্টি দিয়ে ডক্টর ইউনূস এই ফাঁদে পাড়া দিয়া কমিশনের লোভে রাষ্ট্রীয় গ্যারান্টি দিয়া এই বোয়িং বিমানের চুক্তি স্বাক্ষর করেছে গতকাল। এবং গতকালের এই চুক্তিতে স্পষ্ট বলা আছে যে আমেরিকার সাথে যেই সমস্ত রাষ্ট্রের সম্পর্ক খারাপ তাদের সাথে কোনো ব্যবসা করা যাবে না। তাহলে আমাদের কূটনৈতিকভাবে কি লস হইল? বাংলাদেশ চাইলেও চীনের সাথে কোনো ট্রেড করতে পারবে না, বাংলাদেশ চাইলেও রাশিয়ার সাথে কোনো ট্রেড করতে পারবে না, কারণ চুক্তি হয়ে গেছে রাষ্ট্রীয় গ্যারান্টির সমেত যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যেই সমস্ত দেশের খারাপ, ওই সমস্ত দেশ বা ওই সমস্ত দেশের সঙ্গে কোনো প্রকার বাণিজ্যিক লেনদেন করতে পারবে না বাংলাদেশ। এখন সমস্যা হচ্ছে ভাই, এখন আমি যদি তিতা কথা কই তাহলে তো অনেকের গাত প্রদাহ শুরু হয়ে যাবে। আমেরিকার সাথে কার কার সম্পর্ক খারাপ ওইটা দেখে বাংলাদেশের লাভ কি? আমেরিকার সাথে কোন রাষ্ট্রের সম্পর্ক ভালো, কোন রাষ্ট্রের সম্পর্ক খারাপ, ওইটা দেখে আমাদের লাভটা কি? আমরা নিজে বাঙালিরা নিজেরা পরিশ্রম করে খাবো, নিজেদেরটা নিজেরা ইনকাম করে খাবো, এতে আমার আমেরিকার স্বার্থ দেখা লাগবে কেন? আমাদের আমেরিকার স্বার্থ কেন দেখতে হবে? মুক্তিযুদ্ধের পরাশক্তি রাশিয়া, তাদেরকে ভুলে আমরা কি আমাদের রাষ্ট্র পরিচালনা করব? সেই দিকেই তো নিয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূস এমন মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতায় এসেছে যেখানে জঙ্গি হামলা, সন্ত্রাসবাদ, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, দুর্নীতি এগুলোই প্রাধান্য পাচ্ছে, এবং এগুলাকে টিকায় রাখার জন্য তিনি আবার পশ্চিমাদের সহযোগিতা নিচ্ছেন, এবং ইউএস এর সাথে যে চুক্তিটা করলেন এই চুক্তির উপর ভর করে তিনি এখন বাংলাদেশের সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই কূটনৈতিক যেই মহানুভবতা, রাষ্ট্রীয় ডিপ্লোমেসি, সেটাকে নষ্ট করছেন। এখন কথা হচ্ছে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ, তা সে দায় কি বাঙালি চুকাবে? আমেরিকার সাথে চীনের সম্পর্ক খারাপ, সে দায় কি বাংলাদেশিরা চুকাবে? আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ, সেই দায় কি বাংলাদেশিরা চুকাবে? আমেরিকার সাথে অন্যান্য দেশের সমস্যা, সে দায় কি বাংলাদেশের? আমাদের এত আমেরিকার স্বার্থটা মেনটেন করতে হবে কেন? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা রাশিয়ার অর্থায়নে হচ্ছে, এটাও কিন্তু ভবিষ্যতে থমকে যাবে। অবশ্য চুক্তিতে এটাও বলা আছে যে যাদের সঙ্গে অতীতে হয়েছে যে কোনো ধরনের চুক্তি, সেই ডিলগুলো অক্ষত রেখে ভবিষ্যতে আর বড় কোনো ডিল করতে পারবে না চীনের সাথে, রাশিয়ার সাথে। এইভাবে তো আর সরাসরি বলে নাই, বলছে হচ্ছে আমেরিকার সঙ্গে যাদের সম্পর্ক খারাপ তাদের সঙ্গে। তাহলে ভবিষ্যতে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হলে ভারতের সাথেও আমাদের যাওয়া যাবে না। ভবিষ্যতে আমেরিকার সঙ্গে যদি চীনের সম্পর্ক খারাপ হয়, চীনের সাথেও আমরা যাইতে পারবো না। অলরেডি তো চীনের সাথে সম্পর্ক খারাপই। ভবিষ্যতে আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ হলে সেখানেও আমরা আমাদের বাণিজ্যিক কর্মকাণ্ড চালাইতে পারবো না। এখন আমেরিকার সমস্যা, সেটা কি আমরা বাঙালিরা পারপাস সার্ভ করে
সেটা ঘাড়ে নেব? আমেরিকার প্রবলেম, আমেরিকার শত্রু, সেটা কি আমরা এখন ঘাড়ে নিয়ে দৌড়াবো? আমরা আমাদের সুখ শান্তি বিসর্জন দিয়া আমরা আমেরিকার শত্রু নিধনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দিব? এটা কি আমাদের সার্বভৌমত্বের সাথে যায়? যায় না তো। আর এই কারণেই বঙ্গবন্ধু বলেছিলেন ৭১-এর যুদ্ধের আগে, যখন আমেরিকা বলেছিল যে বঙ্গবন্ধু আপনি চাইলে বাংলাদেশ আমরা স্বাধীন করে দেব, আপনি হবেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কি বলেছিল? বঙ্গবন্ধু ডাইরেক্ট সেটা মানা করে দিয়ে বলছিল যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। জোসেফ ফার্ল্যান্ডকে ডাইরেক্ট বলেছিল যে আমরা আমাদের দেশকে কোনো বহিঃসূত্রের হাতে তুলে দেব না, কোনো পরাশক্তির হাতে তুলে দেব না, যাতে এদেশের ভূমি ইউজ করে অন্য দেশের কোনো ক্ষতি হয় এবং একই সাথে এদেশের শান্তি বিনষ্ট হয়। বর্তমান ইউনূস সরকার তো সেটাই করছে। বর্তমান জামাতকে ক্ষমতায় আনার জন্য তো এই জন্যই তোড়জোড় আইএসআই এর, যাতে খুব সহজেই বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে বাংলাদেশকে বহিঃসূত্রের হাতে বন্ধক দিয়ে পাকিস্তান এখানে মজা মারতে পারে, মধু খাইতে পারে। এই জন্যই জামাতকে ক্ষমতায় আনার চিন্তা। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে সাধারণ জনগণকে। বাংলাদেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে হলে সাধারণ জনগণকে এই ম্যানিপুলেটেড ইলেকশন বয়কট করতে হবে। নো ভোট, নো ভোট। ধন্যবাদ।